গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে কিন্তু অনেক সকাল সকালই উঠে গেছি। কাজের এতটাই তাড়া ছিল যে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে আমাদের বাড়িতে বিশেষ কোনো আত্মীয় আসার কথা। বিশেষ আত্মীয় কারা এবং কোথা থেকে আসছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে। আর প্রথমে ব্লগের শুরুতে তোমাদের দেখাচ্ছি ফ্রিজটাই। দেখো ফ্রিজের কি অবস্থা, পুরো তেল চ্যাটচ্যাট করছে। আর ওপরে তো দেখতে পেলে মাছের রক্ত পুরো ভর্তি ছিল। আসলে আমার শাশুড়িমাকে আমি ফ্রিজটা কিভাবে ইউজ করতে হয় আমি কিন্তু ওনাকে বলেই দিয়েছিলাম যে টিফিন বক্সে করে বা কিছুতে করে কিন্তু মাংস মাছ এগুলো রাখবে, আর এসব জায়গায় তেল বা নোংরা অবস্থায় কিন্তু রাখবে না। সবসময় বক্সে করে বা পরিষ্কার পাত্র, মানে ভেতরের তরকারি থাক কিন্তু ওপরটা যেন পরিষ্কার থাকে, না হলে ফ্রিজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনি তো মাঝে মাঝে মুছতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু যদি একটু পরিষ্কার রাখা হয় দেখতেও ভালো লাগে, তাই না? যাই হোক, ওনাকে বা মিষ্টির বাবাকে অনেকবারই বলেছি, মিষ্টির বাবাও এরকম করে, আর উনি তো আছেনই। আর কি করব, বলে বলে যদি না হয় কিছু তো আর করার নেই না। সবাই মিলে যদি একটা জিনিস যত্ন না করি তাহলে জিনিসটা কি করে যত্ন থাকবে? কারণ বাড়িতে একটা কিছু থাকা মানে সেটা তো সবারই, তাই না? তাহলে সবাইকে সেটা একসঙ্গে করে যত্ন করা উচিত। আমাদের বাড়ি যারা আসবে তাদের গতকাল আসার কথা ছিল, সেই জন্য গতকালই বাজারঘাট করা ছিল। যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখা ছিল। এবার যথারীতি আমি ফ্রিজটা খুলতে গিয়ে এগুলো ওরকম অবস্থা দেখেছি। তারপরে যা যা দরকার সেগুলো নিয়ে এসেছি বাইরে। নিয়ে এসে কিন্তু রান্নাঘরে ঢুকে তোমরা দেখতে পেলে যে রান্না স্টার্ট করে দিয়েছি আমি। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মা হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আর মিষ্টি হচ্ছে কী করছিল বলো তো, মিক্সিতে পেস্ট করা হচ্ছে তো, তাই ওর যে খেলনার মিক্সিটা আছে ওটা হাতে নিয়ে ও মুখে আওয়াজ করছে। মিক্সিতে যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ করছে। আমি যথারীতি গ্যাসে রান্না করছিলাম, কাঠের একটু সমস্যা আছে ওই জন্য। দুই উনুনে দুটো ওভেনে বসালেই আমার হয়ে যেত, আমি একাই পেরে যেতাম। কিন্তু মিষ্টির বাবা বলছে কিছুটা উনুনে করে দেওয়া হোক, তাহলে আমার গ্যাস কিছুটা বেঁচে যাবে। সেই জন্য আমার শাশুড়ি মা আলুটা ভেজে দিয়েছিল, মাছটা ভেজে দিয়েছিল, তারপরে মাছের টক করেছিল। তারপরে বাকি পুরো রান্নাটাই হচ্ছে সবটাই গ্যাসেই হয়েছে। তারপরে লাস্টে মিষ্টির বাবা মাংস টানতে লেট করেছে বলে এবার মাংসটাও একটু বেছে টেছে ধুয়ে দিচ্ছিল, কারণ আমার মায়ের তো চোখের সমস্যা, মা দেখতে পাবে না, আমার শাশুড়িমাও তেমন একটা ভালো করে পরিষ্কার করতে পারে না, ওই জন্য ও ওটা করে দিয়েছে। এই দেখো আমার তার মধ্যে কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। এদিকে কিন্তু ডালও আমার হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি। যারা আজকে আমাদের বাড়িতে আসছে, আমার বিয়ের পর এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের বাড়িতে এলো। 5 বছর ধরে আসবে আসবে করে আজকে ওদের কিন্তু সেই দিনটা হলো। আজকে এতদিন পর এই দেখো তারা কিন্তু চলেও এসেছে। কারা বলো তো? এটা হচ্ছে আমার সেজো মাসিমণি, মানে আমার রাঙা মাসিমণির বড় ছেলে, বড় বৌমা আর নাতি। গতকাল দাদাদের আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারেনি, কারণ ওরা এসে আগে কলকাতায় উঠেছিল দাদাদের জেঠুর বাড়িতে। এবার যথারীতি বৌদির খুব শরীর খারাপ হয়েছিল, পায়খানা বমি হচ্ছিল। তারপরে আমার বাপের বাড়ির গ্রামের পাশে রামচন্দ্রপুরে ওখানে একটা বড় মাসিমণির মেয়ে মেজদি ভাই ওদের বাড়িতে এসেছিল, ওদের বাড়িতে এসেও সেই একই অবস্থা। এবার রাত্রের থেকে আবার হচ্ছে সায়নেরও শরীরটা ভালো ছিল না, মানে দাদার ছেলের আর কি। ওই জন্য ওরা বাড়ি থেকেই বলে যাচ্ছে একভাবে আমরা কিন্তু কিছু খাবো না, সেইভাবে রিচ খাবার তো একদমই খাবো না, সামান্য আলু সিদ্ধ ভাত করো। এবার তোমরা বলো বন্ধুরা, বাড়িতে এসেছে এবং অনেক বছর পরে আসেই নি, প্রথম আসলো, সেখানে আলু সেদ্ধ ভাত দেয়া যায় বলো? যাই হোক, আমি আমার মতন করে রান্না করেছি, কিন্তু বৌদি সেইভাবে কিছু খাবে না বলে আর খায়ও নি অবশ্য। ওই জন্য আমি পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছিলাম। আর সায়ন তো একদম মানে কি বলবো, মানে খাইনি ধরতে গেলে, কিন্তু দাদা শুধু একটু খেয়েছে ভালোভাবে করে। আমি যখন রান্না করছিলাম তোমরা দেখতে পেলে বৌদি রান্নাঘরে বসে গল্প করছিল, দাদাও গেছিলো। ওরা বারবার করে বলছে বেশি কিছু রান্না করতে হবে না, সবাই মিলে গল্প করি এক জায়গায় বসে। রান্না করেই তো সময়টা চলে গেল। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছিলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মিষ্টির বাবা তো হাটে চলে গেল, তোমরা দেখতে পেলে দাদার সঙ্গে কথা টথা বলে একটু হাসি ঠাট্টা মজা করে চলে গেছিলো। তারপরে কিন্তু আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে গুছিয়ে উঠেই আমরা গুছিয়ে নিয়েছি হলো একটুখানি আমার জলেশ্বর মন্দিরে যাব বলে। দাদারা এই প্রথমবার আমাদের বাড়ি আসছে বলে মিষ্টির বাবা আরও বললো কি মুরগি একটা আছে, আমাদের বাড়িরই মুরগি, সবগুলো তো বিক্রি হয়ে গেছে, এইটা কেটে দাও আর খাসির মাংস একটু নিয়ে আসি। দেশি মুরগির মাংস দাদারা খুব পছন্দ করবে, সেই জন্য দেশি মুরগির মাংস রান্না করেছিলাম আর খাসির মাংস করেছিলাম। আর তোমাদের তো পুরো রেসিপি দেখানো হয়নি, চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল, আর মিষ্টির বাবা আবার পরে কি একটু মিষ্টি নিয়ে এসেছিল।
যাই হোক, এত কিছু আয়োজন করেছি ঠিকই, কিন্তু বৌদি কিন্তু সেইভাবে কিছুই খায়নি। পাতলা মাছের ঝোল করেছিলাম পেঁপে আলু দিয়ে, তাই ওই মাছের ঝোলটা খেয়েছে, মাছের টক, চাটনি আর পাঁপড় আর ডাল খেয়েছিল একটু। আর সায়ন তো হলো মানে একটু একটু করে খেয়েছে। আর তার মধ্যে দাদা আবার বলছে রাত্রে বমি হয়েছে, সংযত হয়ে খা। এবার যথারীতি ও তো একটু বড় হয়েছে, একটু লজ্জাতেও ও খায়নি। এমনি ওর শরীরটা ভালো ছিল না, তার মধ্যে দাদা বারবার করে বলছে বলে ও মানে কোনো রকমভাবে খেয়ে উঠে গেছে। দাদাই শুধু একটু তৃপ্তি করে খেয়েছে। দাদাদের ইচ্ছে ছিল যে মা যথারীতি আমার এখানে আছে, এখান থেকে মাকে নিয়ে সিংজলে যাবে, মানে বাপের বাড়িতে যাবে, ওখান থেকে তারপরে মেজদি ভাইদের বাড়ি যাবে। যথারীতি আমিই মাকে যেতে দিইনি, কারণ আমি দাদাদের বললাম তোরা কি আমাদের বাড়িতে থাকবি আজকে, যদি থাকিস তাহলে মাকে পাঠাবো, না হলে পাঠাবো না। দাদারা বললো না থাকবো না, কারণ কালকে আবার রানাঘাটে যেতে হবে। তাই আমি বললাম থাকবি না যখন, তাহলে মাকে পাঠাচ্ছি না, কিছু মনে করিস না। মা যদি একবার বাড়ি যায় দাদা আর আসতে দেবে না, আমি মাকে একেবারে ট্রিটমেন্ট করে তবেই পাঠাবো। তারপরে সব কিছু শোনার পর দাদা বৌদি বলল থাক তাহলে মাসিমণি, আমরা নে পরে একবার আসবো তখন যাব। আর দাদাদেরকে বারবার করে বললাম আমাদের বাড়ি থাক, ওরা আমাদের বাড়িতেও থাকলো না, বলছে টাইম মানে ছুটি খুব কম, দাদা যথারীতি সার্ভিস করে। এবার বলছে এই কটা দিনে, এই ছুটির দিনগুলোর মধ্যে আমাদেরকে ঘুরে বাড়িতে রওনা দিতে হবে। আর তোমাদেরকে কিন্তু মেন কথাটাই বলা হয়নি, আমার দাদারা কোথা থেকে এসেছে বলো তো? দাদারা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছে, যেখানে আমার মামার বাড়ি, দিদার বাড়ি, দাদা মাসিমুনিরা ওখানে অনেকেই থাকে। আমাদের বোলপুর শান্তিনিকেতনে কিন্তু প্রচুর রিলেটিভরা থাকে, ওখানে প্রায় 6-7 ঘর এক জায়গাতেই ওরা থাকে। এক জায়গায় বলতে বোলপুর শান্তিনিকেতনেই থাকে, তবে আলাদা আলাদা বাড়িতে সবার। গল্প করতে করতে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু জলেশ্বর মন্দিরে চলেও এসেছি। আর ইচ্ছে ছিল পার্কটা একটু ঘুরিয়ে দেখানোর, আর একটু মানে মন্দিরটা চারিধারটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো, কিন্তু যথারীতি আমাদের আসতে দেরি হয়ে গেছে, দাদারাও বাড়ি চলে যাবে, ওদের তাড়া লাগিয়েছে। ওই জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি, কিছুক্ষণ থেকে ঘুরে একটু ছবি টবি তুলে দাদারাও ওদিকে বাড়ি চলে গেছিলো, আমরাও কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। জলেশ্বর মন্দিরটা আমার এত প্রিয় একটি মন্দির, মানে ওই জায়গাটা আমার এত ভালো লাগে যে ওখানে গেলে যেন বাড়িতে আসতেই মন চায় না, মনে সবসময় মনে ওখানেই বসে থাকি, এত ভালো লাগে ওই জায়গাটা। মানে এই ধরনের কথা আমি আগেও অনেকবার তোমাদেরকে বলেছি। আর পুকুরে তোমরা দেখতে পেলে অনেকে স্নান করছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু এমনিও অনেকে স্নান করে, যারা আশেপাশের বাড়ির লোকেরা, তারপরে যারা ধরো সবসময় তো পুজো হয়, পুজো দিতে আসে, তখন একটু স্নান করে পুজো দিয়ে নেয়। সায়ন সেইভাবে কিছু খায়নি বলে বারবার করে বলছি বাবা তুই কিছু খাবি, কিছু খাবি। ও কিছুই খেলো না, উল্টে আরও আমার মেয়েকে আইসক্রিম কিনে দিল দাদা, আইসক্রিম খেলো। ওকে জিজ্ঞেস করেছে তুমি কি খাবে, বলছে আমি আইসক্রিম খাবো। এই দেখো বন্ধুরা, বাড়িতেও চলে এসেছি। মিষ্টি কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল, ওরা যথারীতি আগেই চলে গেছিলো, দেখতে পাইনি। আমারই তাই ভীষণ মন খারাপ লাগছিল, কারণ দাদারা অনেক দিন পর আসলো কিন্তু থাকতে পারলো না, চলে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শেয়ার লাইক করতে ভুলবে না কিন্তু বন্ধুরা।